নমস্কার সবাইকে শাইন ফিজিক্স চ্যানেলে আবারও স্বাগত। আজ আমরা ক্লাস 11-এর ইউনিট 7-এর একদম প্রথম যে চ্যাপ্টার আছে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। একদম এই চ্যাপ্টার প্রথমে আমাদেরকে জানতে হবে স্থিতিস্থাপকতা ধর্ম কাকে বলে। এই স্থিতিস্থাপকতা জিনিসটা অ্যাকচুয়ালি কি জিনিস? যদি আমরা কোনো একটা বস্তুর ওপর বল প্রয়োগ করি এবং সেই বল প্রয়োগ করার ফলে বস্তুর একটা আয়তনে পরিবর্তন ঘটে বা একটা আকারে পরিবর্তন ঘটে, কি বললাম? বস্তুর আকার বা আয়তন পরিবর্তন ঘটবে। কিরকম? একটা বস্তু আছে, লম্বা তার ঝোলানো আছে, এখানে একটা বল প্রয়োগ করলাম। বল প্রয়োগ করলে কি হলো? এই লম্বা তারটা একটু লম্বা হয়ে গেল। এক্ষেত্রে বস্তুর কি পরিবর্তন ঘটলো? বস্তু যতটা ছিল লম্বা তার থেকে অনেক বেশি লম্বা হয়ে গেল। তো বলতে পারবো এক্ষেত্রে বস্তুর কিন্তু একটা আকারের পরিবর্তন ঘটেছে। বা বলতে পারি কোনো একটা বস্তু আছে, এরকম গোলাকার বস্তু, চারদিক দিয়ে চাপ প্রয়োগ করে বস্তুর আমরা আয়তন পাল্টে দিলাম। চাপ প্রয়োগ করলে কি হবে? আয়তনটা একটু কমে যাবে। এটা প্রাথমিক আয়তন ছিল, ইনিশিয়াল ভলিউম ছিল, এটা কি হলো? ফাইনাল ভলিউম। তাহলে কোন একটা বস্তুর ওপর বল প্রয়োগ করলে কি হচ্ছে? বস্তুর আকারও পাল্টাতে পারে বা বস্তুর আয়তনও পাল্টাতে পারে। সাধারণত কোন একটা বস্তুর ওপর বল প্রয়োগ করলে বস্তুর জাড্যের পরিবর্তন ঘটা উচিত, এটা নিউটনের চ্যাপ্টারে আমরা পড়েছি। কিন্তু এক্ষেত্রে বস্তু স্থির থাকবে, বাট বস্তুর একটা আকার বা আয়তনে একটা পরিবর্তন ঘটবে। এখন যদি এই প্রযুক্ত বল, যে বল প্রয়োগ করার জন্য বস্তুর আকার ও আয়তন দুটোই পরিবর্তন ঘটছে বা যে কোনো একটা পরিবর্তন ঘটছে, সেই বল তুলে নেওয়ার পর যদি বস্তু আবার পুনরায় আগের অবস্থায় ফিরে আসে, তো কি বললাম? কোন একটা বস্তুর ওপর বল প্রয়োগ করলাম, করার পরে বস্তুর আকার বা আয়তন বা দুটোই পরিবর্তন ঘটলো, এবং যদি প্রযুক্ত বল আমি তুলে নিই তাহলে বস্তু পুনরায় আগের অবস্থায় ফিরে আসবে। এক্ষেত্রে প্রযুক্ত বল আমি যে তুলে নিলাম, বল এফ ছিল, যদি বলটা তুলে নিই তো বস্তু কিন্তু আবার আগের অবস্থায় ফিরে ঠিক এই যে লেন্থ ছিল সেই লেন্থে দাঁড়াবে, এই লেন্থে দাঁড়াবে। এখানে প্রযুক্ত বল 0। এই বল দেওয়া শুরু করেছি, আস্তে আস্তে লম্বা হচ্ছে, প্রযুক্ত বল 0, আবার বস্তু আগের অবস্থায় ফিরে আসলো। তাহলে যে ধর্মের জন্য বস্তু আগের অবস্থায় ফিরে আসলো সেই ধর্মকে আমরা বলবো স্থিতিস্থাপক ধর্ম। তাহলে স্থিতিস্থাপক কি? স্থিতিস্থাপক যে কোনো বস্তুর একটা ধর্ম। কি ধর্ম? যদি ওই বস্তুর ওপর আমরা একটা বল প্রয়োগ করি এবং বল প্রয়োগ করার পর বস্তুর আকার বা আয়তন বা দুটোই পরিবর্তন ঘটে এবং প্রযুক্ত বল তুলে নেওয়ার পর যদি বস্তু পুনরায় আগের অবস্থায় ফিরে আসে, তো এই যে ধর্মের জন্য বস্তু আবার আগের অবস্থায় ফিরে আসলো তাকেই বলবো আমরা স্থিতিস্থাপক ধর্ম। এখন এই স্থিতিস্থাপক ধর্ম পড়তে গেলে আমাকে বেসিক কিছু সংজ্ঞা প্রথমে জেনে নিতে হবে, কিছু রাশি সম্পর্কে আমাদেরকে একটু জেনে নিতে হবে। কারণ আমরা দেখি যে বস্তু স্থিতিস্থাপক ধর্মের ভিত্তিতে কত রকম হতে পারে। আমরা বলতে পারি পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, আমরা বলতে পারি পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু, বলতে পারি আংশিক স্থিতিস্থাপক বস্তু। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলতে কি বুঝবো? যে সকল বস্তুতে বাইরের থেকে বল প্রযুক্ত হওয়ার ফলে বস্তুতে একটা আকার বা আয়তনের পরিবর্তন ঘটবে,
এবং বাইরের থেকে প্রযুক্ত বল তুলে নেওয়ার পরে ওই বস্তুটি পুনরায় হুবহু আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে আসবে বা ফিরে আসে, তাহলে ওই যে বস্তু তাদেরকে আমরা বলবো পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, ওই বস্তুকে অবশ্যই স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকতে হবে। স্থিতিস্থাপক সীমা কি জিনিস, ইলাস্টিক লিমিট কি জিনিস, আমি এরপরে সেটা বলবো। তো কি বললাম, যদি কোনো বস্তুর ওপর বাইরের থেকে প্রযুক্ত বল প্রয়োগ করার ফলে বস্তুর আকার বা আয়তনে পরিবর্তন ঘটে এবং প্রযুক্ত বল তুলে নেওয়ার পরে বস্তুটি পুনরায় আগের অবস্থায় ফিরে আসে বা পুরোপুরিভাবে আগের অবস্থায় ফিরে আসে, তখন সে সকল বস্তুকে বলবো পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। অপরদিকে পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু কাকে বলবো, যে সকল বস্তুকে বা বস্তুর ওপর বাইরের থেকে বল প্রয়োগ করলাম, বস্তু নতুন একটা অবস্থায় আসলো, নতুন একটা আকার বা আকৃতিও ধারণ করলো, বল তুলে নিলাম, ও কিন্তু আগের অবস্থায় ফিরে আসলো না, যে অবস্থায় এসেছিল সে অবস্থায় থেকে গেল, তখন সেই সকল বস্তুকে বলবো পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু, আর যার মধ্যে স্থিতিস্থাপক ধর্ম একদমই নেই। এদেরকে আমরা অনেক সময় বলি প্লাস্টিক প্লাস্টিক বস্তু। তোমরা দেখবে কোন একটা প্লাস্টিককে টেনে লম্বা করলে সে কিন্তু লম্বা হয়, বাট ছেড়ে দিলে সে কিন্তু আগের অবস্থায় ফিরতে পারে না। এরকম বস্তুকে বলবো পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু বা প্লাস্টিক বস্তু। অপরদিকে আংশিক কাকে বলবো, আংশিক হলো আংশিক স্থিতিস্থাপক কাকে বলবো, যে সকল বস্তু বল প্রয়োগ করলে বস্তুর একটা দৈর্ঘ্য, আয়তন বা ক্ষেত্রফল মানে আকার বা আয়তনের পরিবর্তন ঘটবে, বল তুললে বাইরের থেকে প্রযুক্ত বল তুললে সে আগের অবস্থায় কিছুটা ফিরে আসবে, পুরোপুরি ফিরে না আসলেও কিছুটা ফিরে আসবে, তাদেরকে আমি বলবো বা আমরা বলবো আংশিক স্থিতিস্থাপক বস্তু। মাথায় রাখবে সাধারণত পৃথিবীতে সকল বস্তুই আংশিক স্থিতিস্থাপক বস্তু। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু একদম, আমি যদি পুরো একদম আইডিয়ালি ধরি, সেরকম কিন্তু থাকার সম্ভাবনা খুবই কম। প্রত্যেকটা বস্তু কিছু না কিছু আংশিক স্থিতিস্থাপক বস্তুর মতোই আচরণ করে। এখানে আরেকটা জিনিস বলার দরকার, দৃঢ় বস্তু, দৃঢ় বস্তু রিজিড বডি বা পূর্ণ দৃঢ় বস্তু। দৃঢ় বস্তু কাকে বলবে, যে বস্তুতে বল প্রয়োগ করলে, যে বস্তুতে বল প্রয়োগ করলে একটা বস্তু বাইরের থেকে বল প্রয়োগ করলাম, এর মধ্যে বিভিন্ন যে অণু পরমাণুগুলো আছে তাদের মধ্যে কোনো এই দূরত্ব ছিল, আগে যে দূরত্ব ছিল একটা অণু থেকে আরেকটা অণু বা একটা পরমাণু থেকে আরেকটা পরমাণু, এই দূরত্বগুলো কোনো রকম পরিবর্তন ঘটবে না। প্রথমে যে দূরত্ব ছিল একটা অণুর সঙ্গে আরেকটা অণু, একটা পরমাণুর সঙ্গে আরেকটা পরমাণু, বাইরের থেকে বল প্রয়োগ করার ফলেও এই দূরত্ব কোনো রকম চেঞ্জ ঘটবে না, দূরত্ব একই থাকবে। এরকম যে বস্তু তাদেরকে বলবো আমরা দৃঢ় বস্তু বা রিজিড বডি, কোন অবস্থাতেই এই ডিস্টেন্স চেঞ্জ হবে না। এদের ক্ষেত্রে যদি বাইরের থেকে বল প্রয়োগ করি, তাহলে কিন্তু এই সকল বস্তু বাইরের থেকে বল প্রয়োগ করলে বা বল প্রয়োগ করার ফলে এদের কিন্তু খুব একটা আকার বা আয়তনের পরিবর্তন সাধারণত ঘটে না। এদেরকে বলবো আমরা পূর্ণ দৃঢ় বস্তু। এদের স্থিতিস্থাপক ধর্ম মানে বল প্রয়োগ করার ফলে এদের কোনো আকার বা আয়তনের পরিবর্তন সাধারণত ঘটে না। আচ্ছা, এই মোটামুটি একটা আমাদের বেসিক আইডিয়া কি কি বস্তু হতে পারে। বাট এটা বলার জন্য সব থেকে বেশি আমাদের যে দুটো জিনিস দরকার, দুটো সংজ্ঞা, একটা লাগবে বিকৃতি আর একটা লাগবে পীড়ন। বিকৃতি, স্ট্রেন, স্ট্রেস। এই যে বাইরের থেকে বল প্রয়োগ করার ফলে বস্তুতে একটা আকার বা আয়তনের পরিবর্তন ঘটছে, আকার বা আয়তনের যে পরিবর্তন ঘটছে তাকে আমরা একটা রাশি দিয়ে মাপবো, পরিমাপ করব, সে রাশিকে বলবো বিকৃতি। এই বিকৃতি কাকে বলে, বিকৃতি কিভাবে মাপবো বা কিভাবে পরিমাপ করব সেটা আমরা নেক্সট দেখব।
বিকৃতি হলো কোন একটা বস্তু আছে, আমি আগের চিত্রটা আবার নিচ্ছি। সাপোজ একটা বস্তু, একটা লম্ব একটা বস্তু, এর প্রাথমিক দৈর্ঘ্য আমি বললাম এল। যদি এখানে একটা বল প্রয়োগ করা হয়, একটা বল প্রয়োগ করলাম, তো বস্তু একটু লম্বা হলো, আগের থেকে একটু লম্বা হলো, আগে এল ছিল একটু লম্বা হলো, আমি ধরলাম ছোট হাতের এল পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটলো। বড় হাতের এলটা কি? প্রাথমিক দৈর্ঘ্য। ছোট হাতের এলটা কি? দৈর্ঘ্য বৃদ্ধি। দৈর্ঘ্য বৃদ্ধি ঘটছে কি জন্য? এফ পরিমাণ বাইরের থেকে বল প্রযুক্ত হওয়ার জন্য। এখন যদি এফটা এমন বেশি না হয় যে তারটা কেটে গেল, অর্থাৎ যদি ইলাস্টিক লিমিটের মধ্যে থাকে, স্থিতিস্থাপক সীমা, এই স্থিতিস্থাপক সীমা আমি আগে উল্লেখ করেছিলাম, সংজ্ঞাটা কি? স্থিতিস্থাপক সীমা, যে সীমার মধ্যে কোনো বস্তু স্থিতিস্থাপক ধর্ম প্রদর্শন করতে পারে, সেই সীমাকে বলবো আমরা স্থিতিস্থাপক সীমা। কিরকম? আমরা একটা গার্ডার, একটা রাবার ব্যান্ড টানছি, দেখলাম লম্বা হলো, আরো টানছি, আরো লম্বা হলো, আরো টানছি, আরো লম্বা হলো, দেখলে একটা টাইম পর হুট করে তারটা, এই রাবারটা কেটে গেল। বা বলতে পারি টানার পর দেখলাম একটা সার্টেন দৈর্ঘ্য বৃদ্ধির পর বা দৈর্ঘ্যের পর ছাড়ার পর ও কিন্তু প্রাথমিক অবস্থায় পুরোপুরি আসতে পারছে না, অর্থাৎ পুরোপুরি স্থিতিস্থাপক ধর্ম ও প্রদর্শন করতে পারছে না। যে পর্যন্ত প্রদর্শন করতে পারছিল স্থিতিস্থাপক ধর্ম, সেই পর্যন্ত বা তার আগের পর্যন্ত যে সীমা, আগের পর্যন্ত যে ঘটনা, সেটা কিন্তু পুরোপুরি স্থিতিস্থাপক ধর্ম, তারপরে সেটা স্থিতিস্থাপক ধর্ম পুরোপুরি পালন করতে পারছে না। ওই যে লিমিট, যে পর্যন্ত বল প্রয়োগ করলে বা করার ফলে ও আবার পুনরায় আগের অবস্থায় ফিরে আসতে পারে, সেই যে সীমা, তাকে বলবো স্থিতিস্থাপক সীমা। এক কথায় কি বলবো? কোন একটা বস্তু যে সীমার মধ্যে পুরোপুরি স্থিতিস্থাপক ধর্ম প্রদর্শন করতে পারে, অর্থাৎ বাইরের থেকে বল, প্রযুক্ত বল তুলে নিলে ও পুনরায় আবার আগের অবস্থায় ফিরে আসতে পারে, সেই সীমাকে বলবো স্থিতিস্থাপক সীমা। তাহলে এক্ষেত্রে প্রাথমিক দৈর্ঘ্য বড় হাতের এল, দৈর্ঘ্য বৃদ্ধি ছোট হাতের এল। এক্ষেত্রে একটা দৈর্ঘ্যের বিকৃতি ঘটছে। বিকৃতি মানে অ্যাকচুয়ালি পরিবর্তন। দৈর্ঘ্যের বিকৃতি ঘটছে। বিকৃতির একটা কমন ডেফিনেশন হলো, বিকৃতি সবসময় পরিবর্তন বাই প্রাথমিক মান এর অনুপাতকে বোঝায়। বিকৃতি কি বললাম? পরিবর্তন বাই প্রাথমিক মান এর অনুপাতকে বোঝায়। তাহলে এক্ষেত্রে দৈর্ঘ্য বরাবর পরিবর্তন ঘটছে, আমি লিখতে পারি অনুদৈর্ঘ্য বিকৃতি। এক্ষেত্রে কি হবে? দৈর্ঘ্য পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য। দৈর্ঘ্য পরিবর্তন ছোট হাতের এল, প্রাথমিক বড় হাতের এল। এটা কিন্তু হবে অনুদৈর্ঘ্য বিকৃতির রাশিমালা। তো কি বলবো? অনুদৈর্ঘ্য বিকৃতির সংজ্ঞা কি বলবো? কোনো একটা বস্তুর দৈর্ঘ্যে পরিবর্তন এবং ওই বস্তুর প্রাথমিক দৈর্ঘ্যের যে অনুপাত, তাহাকে বলা হবে অনুদৈর্ঘ্য বিকৃতি। লক্ষ্য করো, এই বিকৃতি কিন্তু একই জাতীয় রাশির অনুপাত, অপরটাও দৈর্ঘ্য, নিচেরটা দৈর্ঘ্য। সেই জন্য বিকৃতি একটা এককবিহীন এবং মাত্রাবিহীন রাশি। ইহা একক ও মাত্রাহীন রাশি। কেন? যেহেতু দুটোই একই জাতীয় রাশির অনুপাত। বিকৃতি, অনুদৈর্ঘ্য বিকৃতি ছাড়া আর কি কি বিকৃতি হতে পারে? আর হতে পারে আয়তন বিকৃতি। আয়তন বিকৃতি কিরকম? আয়তন বিকৃতি আমি মনে করলাম, আগে চিত্রটা নেই,
একটা বস্তু আছে, এই বস্তুতে বল প্রয়োগ করার ফলে বস্তুর আয়তন, নতুন যে আয়তন এটা হলো, আগে আয়তন ছিল ভি, নতুন আয়তন হলো আমি বলছি ভি মাইনাস ছোট ভি, ভি মাইনাস ছোট ভি। তো প্রাথমিক আয়তন কি আছে, প্রাথমিক আয়তন বড় ভি, অন্তিম আয়তন ভি মাইনাস ছোট ভি। তাহলে আয়তন হ্রাস বা পরিবর্তন কত হচ্ছে, ছোট ভি। তো আয়তন পরিবর্তন বা আয়তন হ্রাস কত হচ্ছে, ছোট হাতের ভি। বিকৃতি সংজ্ঞা কি বলেছিলাম, পরিবর্তন বা প্রাথমিক মান। তা আয়তন বিকৃতি কি হবে, আয়তন পরিবর্তন বাই প্রাথমিক আয়তন, ছোট ভি বাই বড় ভি। এটা আয়তন বিকৃতির রাশিমালা। লক্ষ্য করো এক্ষেত্রে কিন্তু অপরে আয়তন নিচে আয়তন দুটো একই জাতীয় রাশি, অর্থাৎ এরও কিন্তু একক বা মাত্রা থাকবে না, যেহেতু এটাও দুটো একই জাতীয় রাশির অনুপাত। তাহলে বিকৃতির সংজ্ঞা কি বললাম, বিকৃতি হলো কোন রাশির পরিবর্তন এবং ওই রাশির প্রাথমিক মানের অনুপাত। যদি আমরা বলি অনুদৈর্ঘ্য বিকৃতি, সেক্ষেত্রে কোন একটা বস্তুর ওপর বল প্রযুক্ত হওয়ার ফলে অবশ্যই বলটা স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকবে, ওই বস্তুর দৈর্ঘ্য পরিবর্তন এবং ওই বস্তুর প্রাথমিক দৈর্ঘ্যের যে অনুপাত তাহাকে আমরা বলবো ওই বস্তুর অনুদৈর্ঘ্য বিকৃতি। অপরদিকে কোন একটা বস্তুর ওপর বল প্রযুক্ত হওয়ার ফলে যদি বস্তুর আয়তনে পরিবর্তন ঘটে, তাহলে ওই বস্তুর আয়তনে পরিবর্তন এবং ওই বস্তুর প্রাথমিক আয়তনের যে অনুপাত তাকে বলবো ওই বস্তুর আয়তন বিকৃতি বা আয়তন বিকৃতি গুণাঙ্ক বলতে পারো। না, আয়তন বিকৃতি গুণাঙ্ক না, আয়তন বিকৃতি গুণাঙ্ক আমি পড়ে আসি। বিকৃতি বেসিক্যালি আরেকটা আছে বিকৃতি। তো এক্ষেত্রে আমি দৈর্ঘ্য পরিবর্তন এবং কি বললাম আয়তন পরিবর্তন, দুই ক্ষেত্রে বিকৃতি উল্লেখ করলাম। আরেকটা আছে যদি বস্তুর আকারে পরিবর্তন ঘটে সেক্ষেত্রেও বিকৃতি হয়, সেটা পড়ে আসি। নেক্সট আমি আসবো পীড়ন। ইংলিশটা কি, স্ট্রেস। এই সংজ্ঞাটা, পীড়নটা কিছুই না, অনেকটা চাপের মতো। পীড়নটা কি, পীড়ন হলো কোন একটা বস্তুর ওপর প্রযুক্ত বল এবং ক্ষেত্রফলের অনুপাত, অর্থাৎ কোন একটা বস্তুর ওপর প্রতি একক ক্ষেত্রফলে কি পরিমাণ বাহ্যিক প্রযুক্ত বল ক্রিয়াশীল হচ্ছে তাকেই বলবো ওই বস্তুর পীড়ন। পীড়নটা কি হবে, প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, এফ বাই এ। আমি আগের চিত্রটা আমি আবার আসছি, এই যে তার ঝুলছিল, আমি এটা ক্ষেত্রফল নিলাম, এটা ক্ষেত্রফল এ, এই যে বল প্রয়োগ করছিলাম এফ, তো এফ বলটা কাজ করছে কি এটা ক্ষেত্রফলের উপর। লক্ষ্য করো এখানে যে ক্ষেত্রফল তার সঙ্গে কিন্তু এফটা কি লম্বভাবে আছে, তো এটা কিন্তু এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের সঙ্গে প্রযুক্ত বল কি আছে, লম্বভাবে। কিরকম, এই তার, এই ক্ষেত্রফল, এখান থেকে বল কাজ করছে, এখান থেকে, তো ক্ষেত্রফলের সঙ্গে প্রযুক্ত বল লম্ব হয়ে আছে। এক্ষেত্রে প্রযুক্ত বল এবং ক্ষেত্রফলের যে অনুপাত তাহাকে বলবো আমরা পীড়ন। এখন এই পীড়ন বেসিক্যালি কত রকম, বেসিক্যালি দু রকম হয়। একটা হয় অবিলম্ব পীড়ন, একটা হয় স্পর্শকীয় পীড়ন। স্পর্শকীয় পীড়ন, অবিলম্ব পীড়ন কি হবে, যখন ক্ষেত্রফল তার সঙ্গে প্রযুক্ত বল লম্ব হয়ে থাকবে, এটা
আর স্পর্শক কি, যখন ক্ষেত্রফল তার সঙ্গে প্রযুক্ত বল সমান্তরালে থাকবে, এদিকে থাকবে। ওকে, যদি প্রযুক্ত বল ক্ষেত্রফলের সঙ্গে লম্বভাবে থাকে তাহলে তাকে বলবো অবিলম্ব পীড়ন। যদি প্রযুক্ত বল ক্ষেত্রফলের সঙ্গে সমান্তরালে থাকে, কিরকম দেখাচ্ছি, মনে করো একটা দণ্ড আছে এই দেওয়ালে আটকানো, এখানে একটা বল কাজ করছে। এই যে প্রযুক্ত বল, এই প্রযুক্ত বল কিন্তু এই যে ক্ষেত্রফল তার সঙ্গে সমান্তরালে কাজ করছে। এক্ষেত্রে প্রযুক্ত বল কিন্তু 90 ডিগ্রি কোণে কাজ করছে, লম্বভাবে কাজ করছে। তো এটা কি হবে, এটা অবিলম্ব পীড়ন, এক্ষেত্রে স্পর্শকীয় পীড়ন। আচ্ছা, তো পীড়নের একক ও মাত্রা কি হবে, তো বুঝতে পারছো, একক হবে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, নিউটন বাই মিটার স্কয়ার, নিউটন মিটার টু দি পাওয়ার -2। মাত্রা কি হবে, বলের মাত্রা mL/t-2 বাই ক্ষেত্রফল L স্কয়ার mL-1t-2। তাহলে পীড়নের একক নিউটন পার মিটার স্কয়ার, মাত্রা mL-1t-2, এটা পীড়নের একক ও মাত্রা। আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস ছোট্ট করে বলে নেব, অসহ ভার কাকে বলে। অসহ ভার হলো, মনে করো আমি এই চিত্রটা ধরি, খুব সিম্পল, এটা একটা উদাহরণ। এখানে তুমি দেখলে 10 কিলো ওয়েট চাপালে এটা একটু লম্বা হলো, 20 কিলো চাপালে আরো লম্বা হলো, 50 কিলো আরো লম্বা হলো, দেখলে 150 কিলো চাপালে এই পর্যন্ত লম্বা হলো, 160 কিলো চাপালে তারটা কিন্তু কেটে দুটো খণ্ড হয়ে ওজনটা নিচে পড়ে গেল। অর্থাৎ কোন একটা বস্তুর ওপর যখন আমি বল প্রয়োগ করব, ওই বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধি হবে, ওই বস্তুতে একটা অনুদৈর্ঘ্য বিকৃতি ঘটবে, কিন্তু কতক্ষণ ধরে ঘটবে তার একটা নির্দিষ্ট সীমা আছে। একটা নির্দিষ্ট মানের থেকে বেশি পরিমাণ ভার বা পীড়ন প্রয়োগ করলে কি হবে, ওই বস্তুটা ছিঁড়ে যাবে বা কেটে যাবে বা ভেঙে যাবে। এই যে ভার, যে পরিমাণ ভার ওই বস্তুতে প্রয়োগ করলে বস্তুটা ছিঁড়ে যাবে বা ভেঙে যাবে, সেই ভারকে আমরা বলবো অসহ ভার। যে ভারটা ও সহ্য করতে পারবে না, সেক্ষেত্রে বস্তু কিন্তু অবশ্যই স্থিতিস্থাপক সীমার বাইরে চলে যাবে, তার মধ্যে কিন্তু অবশ্যই থাকবে না। এটা হলো স্থিতিস্থাপক সীমা এবং তার পরবর্তীকালে যেটা অসহ ভার তার কনসেপ্ট। নেক্সট আমরা আসবো হুকের সূত্র। হুকের সূত্র, হুকের সূত্র কি, হুকের সূত্র হলো স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, অর্থাৎ যদি কোনো একটা বস্তুর ওপর প্রযুক্ত বল স্থিতিস্থাপক সীমা অতিক্রম না করে, সেক্ষেত্রে পীড়ন সমানুপাতিক কি হবে, বিকৃতি। বা লিখতে পারবো আমরা পীড়ন সমান একটা ধ্রুবক সমানুপাতিক উঠলে ইনটু বিকৃতি, বা লিখতে পারবো পীড়ন বাই বিকৃতি সমান ধ্রুবক। এখন এই ধ্রুবকের মানটা কি হবে সেটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে কিরকম পীড়ন ঘটছে, অর্থাৎ ওই পীড়নটা অনুদৈর্ঘ্য পীড়ন, না আয়তন পীড়ন, না আকার পরিবর্তন করার জন্য ক্রিন্তন পীড়ন, তার উপর ডিপেন্ড করবে যে ওই পীড়নটা বা বিকৃতির যে প্রকৃতি, তার উপর ডিপেন্ড করবে ধ্রুবকের কি নাম হবে। এই ধ্রুবক 3 রকম হতে পারে।
এই ধ্রুবক কত রকম হতে পারে? 3 রকম। এই ধ্রুবক যদি কোনো একটা বস্তুর ওপর বল প্রযুক্ত হওয়ার ফলে বস্তুতে একটা দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে, কি বললাম? দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে, সেক্ষেত্রে যে ধ্রুবক তাকে আমরা লিখব ইয়ং গুণাঙ্ক দিয়ে, ইয়ং গুণাঙ্ক লিখব ওয়াই দিয়ে। যদি কোনো একটা বস্তুর ওপর প্রযুক্ত বল প্রয়োগ হওয়ার জন্য বস্তুর একটা আয়তন পরিবর্তন ঘটে, তাহলে তখন তাকে বলবো আমরা আয়তন, এই যে ধ্রুবক তাকে বলবো আয়তন বিকৃতি গুণাঙ্ক বা কে। যদি কোনো একটা বস্তুর ওপর প্রযুক্ত বল প্রয়োগ হওয়ার জন্য বস্তুতে একটা আকারের পরিবর্তন ঘটে, তাকে বলবো আমরা ক্রিন্তন বিকৃতি গুণাঙ্ক বা অনেক সময় দৃঢ়তা গুণাঙ্ক সেটাও বলা হয়। আমরা ইয়ং গুণাঙ্ক, আয়তন বিকৃতি গুণাঙ্ক এবং দৃঢ়তা গুণাঙ্ক প্রত্যেকটা গুণাঙ্কের রাশিমালা আমরা নেক্সট প্রতিষ্ঠা করব। আমরা নেক্সট ইয়ং গুণাঙ্ক, আয়তন বিকৃতি গুণাঙ্ক এবং দৃঢ়তা গুণাঙ্কের রাশিমালা প্রতিষ্ঠা করব। একদম প্রথমে দেখো কি করলাম, ধরি এল দৈর্ঘ্য সম্পন্ন একটি ধাতব তার আলম্ব থেকে ঝুলছে এবং এই ধাতব তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বড় হাতের এ। যদি উহার ওপর এফ একটি প্রযুক্ত বল প্রয়োগ করা হয় তাহলে অবভিয়াসলি দৈর্ঘ্য বৃদ্ধি হবে। মনে করি দৈর্ঘ্য বৃদ্ধি হলো ছোট হাতের এল। তাহলে এক্ষেত্রে অনুদৈর্ঘ্য কেন? যেহেতু দৈর্ঘ্যের পরিবর্তন ঘটছে, অনুদৈর্ঘ্য পীড়ন কি হবে? প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। অনুদৈর্ঘ্য বিকৃতি কত হবে? দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য। অর্থাৎ ইয়ং গুণাঙ্কের যে সংজ্ঞা কি ছিল? অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, ইয়াকে বলবো আমরা ইয়ং গুণাঙ্ক। তা ইয়ং গুণাঙ্কের সংজ্ঞা কি বলবো? স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো একটা বস্তুর অনুদৈর্ঘ্য পীড়ন ও অনুদৈর্ঘ্য বিকৃতির যে অনুপাত তাকে বলা হবে ইয়ং গুণাঙ্ক। কারণ হুকের সূত্রে কি ছিল? পীড়ন ও বিকৃতির অনুপাত ধ্রুবক। এক্ষেত্রে পীড়নকে নেব অনুদৈর্ঘ্য, বিকৃতিকে নেব অনুদৈর্ঘ্য বিকৃতি। তা লিখতে পারবো ওয়াই সমান, মান বসিয়ে দাও, এফ বাই এ, এল বাই বড় এল, এফ এল বাই এ ছোট এল। এটা কিন্তু ইয়ং গুণাঙ্কের রাশিমালা। এবারে যদি আমরা বলি এই যে তার, এই তারের ব্যাসার্ধ, তার যেহেতু গোলাকার, ব্যাসার্ধ ছোট হাতের আর, তাহলে লিখতে পারবো ক্ষেত্রফল সমান কত হবে? পাই আর স্কয়ার। তারের যে প্রস্থচ্ছেদ আমি এরকম দেখাই গোল, এই যদি ব্যাসার্ধ হয় তাহলে ক্ষেত্রফলের সূত্র জানো তোমরা, কি পড়েছো? ক্ষেত্রফল এ সমান পাই আর স্কয়ার। সেক্ষেত্রে এই মানটা লিখতে পারবো ওয়াই সমান এফ এল বাই পাই আর স্কয়ার ইন্টু এল। দুটো সূত্র পেয়েছি আমরা, ওয়াই ইজিক্যাল টু এফ বড় এল বাই এ ইন্টু ছোট এল, ওয়াই ইজিক্যাল টু এফ বড় এল বাই পাই আর স্কয়ার ছোট এল। যদি প্রযুক্ত বল, এই যে প্রযুক্ত বল এফ সমান এম জি হয়, এম জি ছোট এমটা কি? যদি আমরা এই যে প্রযুক্ত বল এফ বলছি না, এখানে আমরা একটা ভর এম ভরকে ঝুলে দিলাম দড়ি দিয়ে, একটা এম ভরের ভরকে ঝুলে দিলাম। তা এম ভরের যে ভর তার ভার কত হবে? ওজন কত হবে? এম জি। পৃথিবী তাকে নিজের দিকে এম জি বল দিয়ে টানবে,
তাহলে প্রযুক্ত বল কত প্রয়োগ হবে? mg। যদি যদি আমরা F ইকুয়াল টু mg ধরি, অর্থাৎ প্রযুক্ত বল আমরা m ভরে একটা বস্তুকে ঝুলে দিয়েছি, তার জন্য প্রযুক্ত বল F ইকুয়াল টু mg। সেক্ষেত্রে সূত্র আমরা লিখতে পারবো y ইজ ইকাল টু, f এর জায়গায় mg দিয়ে দাও, mg l বাই পাই আর স্কোয়ার ছোট l। তো এই যে তিনটে সূত্র লিখলাম, y ইজ ইকাল টু বড় হাতের f l a l, y ইজ ইকাল টু f l পাই আর স্কোয়ার l, বা y ইজ ইকাল টু mg l বাই পাই আর স্কোয়ার ছোট l। তিনটি কিন্তু সূত্র, অঙ্ক করতে তিনটি আমাদের কাজে লাগে। নেক্সট আমরা আসবো আয়তন বিকৃতি গুণাঙ্ক। একটা বস্তু, যে বস্তুতে বাইরের থেকে একটা পীড়ন প্রয়োগ করা হচ্ছে, পীড়ন মানে বল বাই ক্ষেত্রফল বা চাপ, এক্ষেত্রে পিটা কি পীড়ন, যে পীড়নের জন্য বস্তুর একটা আয়তন পরিবর্তন ঘটছে। মানে বস্তুর আগে আয়তন ছিল ভি, নতুন আয়তন হলো ভি মাইনাস ছোট ভি। অর্থাৎ বলতে পারবো এক্ষেত্রে ভিটা কি প্রাথমিক আয়তন, ছোট ভিটা কি আয়তন হ্রাস, আয়তন হ্রাস, কতটা আয়তন কমলো সেটা। এবং এই যে পি, পিটা কি এক্ষেত্রে আয়তন পীড়ন, আয়তন পীড়ন, প্রযুক্ত বল বা ক্ষেত্রফল, তার মানে চাপ, তার মানে এক্ষেত্রে পিটা পীড়ন। আর আয়তন বিকৃতি কি হবে? আয়তন হ্রাস বাই প্রাথমিক আয়তন। হুকের সূত্র কি ছিল? পীড়ন বাই বিকৃতি সমান ধ্রুবক। এক্ষেত্রে কি হবে? আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি, তার যে অনুপাত তাকেই বলবো আয়তন বিকৃতি গুণাঙ্ক। তাহলে আয়তন বিকৃতি গুণাঙ্ক কে সমান কি হবে? আয়তন পীড়ন, আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। কে সমান হবে পি বাই ছোট ভি বাই বড় ভি, পি ভি বাই ভি। এটা কে এর ইকুয়েশন, পি ভি বাই ছোট ভি। আয়তন বিকৃতি গুণাঙ্ক কাকে বলবো? স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর আয়তন পীড়ন ও আয়তন বিকৃতি অনুপাতকে বলবো আয়তন বিকৃতি গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক, আয়তন বিকৃতি গুণাঙ্ক বা দৃঢ়তা গুণাঙ্ক প্রত্যেকের কিন্তু একক সমান, একই একক হবে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা অপরে পীড়ন আছে, নিচে বিকৃতি আছে। যেহেতু বিকৃতি একক নেই, মাত্রা নেই, তাহলে ইয়ং গুণাঙ্ক, আয়তন বিকৃতি গুণাঙ্ক বা দৃঢ়তা গুণাঙ্ক, এদের একক ও মাত্রা কিন্তু পীড়নের যে একক মাত্রা তার সঙ্গে সমান হবে। পীড়নের একক কি ছিল? নিউটন পার মিটার স্কোয়ার, এসআই একক, ওটাই এদের একক হবে। পীড়নের মাত্রা কি ছিল? এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু, ওটা এদের মাত্রা হবে। এখানে আরেকটা সংজ্ঞা ছোট লাগে আমাদের, সংনম্যতা। সংনম্যতা কাকে বলে? সংনম্যতা অনেক বইতে এটাকে বিটা লেখে। সংনম্যতা কাকে বলে? সংনম্যতা হলো আয়তন বিকৃতি গুণাঙ্কের অনন্যকে সংনম্যতা বলে। কোন একটা তরল বা গ্যাসীয় পদার্থ কতটা সংনম্য, কি বলবো? আয়তন বিকৃতি গুণাঙ্কের অনন্যকে সংনম্যতা বলে। তো অনন্যকের যে একক, আয়তন বিকৃতি গুণাঙ্ক কে, কে এর যে একক তার উল্টে দেবো আমরা 1/, সেটা হবে সংনম্যতার একক। ওর যে মাত্রা উল্টে দিলে সংনম্যতার মাত্রা। আয়তন বিকৃতি গুণাঙ্কের অনন্যকে বলবে সংনম্যতা। ওকে, নেক্সট আমরা আসবো দৃঢ়তা গুণাঙ্ক। নেক্সট দেখো, দৃঢ়তা গুণাঙ্কের একটা বস্তু আছে, আয়তঘন বস্তু, যে বস্তুর নিচের তলটা ফিক্সড, আটকানো আছে, ওপরে একটা প্রযুক্ত বল এফ প্রয়োগ হচ্ছে ক্ষেত্রফলের সঙ্গে সমান্তরাল ভাবে। আগের দুটো ক্ষেত্রে প্রযুক্ত বল কি ছিল? ক্ষেত্রফলের সঙ্গে লম্ব হবে।
অর্থাৎ এই দুটো ক্ষেত্রে পীড়নটা কি ছিল? অবিলম্ব পীড়ন। এক্ষেত্রে পীড়নটা কি হবে? স্পর্শকীয় পীড়ন। প্রযুক্ত বল ক্ষেত্র বলের সঙ্গে কি আছে? সমান্তরাল অবস্থায় আছে। তাহলে প্রথমে কিন্তু এই কালো দাগের যে চিত্র, এটা প্রথমে ছিল যখন প্রযুক্ত বল ছিল না। বাট প্রযুক্ত বল প্রয়োগ করলে কি হবে? এই বাহুগুলো আস্তে আস্তে বেঁকে যাবে, এই ডট ডট দিয়ে গেছি, নতুন একটা অবস্থানে আসবে। আগে ছিল আয়তঘনক, এখন কিন্তু আয়তঘনক থাকবে না, এটা সামন্ত্রিক, সামনের ফেসটা সামন্ত্রিক মতো লাগবে। তাহলে মনে করি এই যে সরণ হলো না, এটা এটা ছোট হাতের এল, আর এই যে দৈর্ঘ্য ছিল এটা বড় হাতের এল। আর এই যে যে কোণে সরে গেল, এই কোণকে বলা হয় কৃন্তন। কৃন্তন বিকৃতি কি বলা হয়? কৃন্তন বিকৃতি। আর এক্ষেত্রে যে পীড়ন, তাকে বলা হয় কৃন্তন পীড়ন। এটা কত হবে? এটা হবে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। তো এক্ষেত্রে কৃন্তন পীড়ন ও কৃন্তন বিকৃতি যে অনুপাত, তাকে বলা হয় কৃন্তন বিকৃতি গুণাঙ্ক বা দৃঢ়তা গুণাঙ্ক। কৃন্তন বিকৃতি গুণাঙ্ক বা দৃঢ়তা গুণাঙ্ক। দৃঢ়তা গুণাঙ্ক এন কি হবে? কৃন্তন পীড়ন বাই কৃন্তন বিকৃতি। এন কি হবে? এফ বাই এ বাই কৃন্তন বিকৃতি কি? থিটা। বা লিখবো এন ইজ ইকাল টু, লিখবো এফ বাই এ থিটা। এফ বাই এ থিটা। অঙ্ক করার সময় অনেক সময় থিটার মানটা ডিরেক্ট দেওয়া থাকে না, সেক্ষেত্রে আমরা এই যে ছোট হাতের এল কতটা সরণ হলো এবং ফিক্সড তল থেকে যেখানে বল প্রয়োগ হচ্ছে এর লম্ব দূরত্ব কত, এই দুটো মান থেকে থিটা পেতে পারি। কি করে? এটা এল আঁকছি আমি, এটা ছোট এল, এটা থিটা। যদি থিটা ক্ষুদ্র হয় তো এটাও এল হবে, সেক্ষেত্রে লিখতে পারবো থিটাই করে লিখতে পারবো ছোট হাতে এল বাই বড় হাতের এল। এটা তোমরা জানো, ক্লাস 10-এ পড়েছো, এস ইকুয়াল টু আর থিটা, এই সূত্র থেকে। এটা বৃত্তচাপ, এল ইকুয়াল টু আর মানে এল থিটা। তা কি হবে? থিটা সমান হবে ছোট এল বাই বড় এল। থিটার মানটা বসিয়ে দাও। এন কত হবে? এফ বাই এ থিটা, ছোট এল বাই বড় এল। এ হলো আমাদের ইয়ং গুণাঙ্ক, আয়তন বিকৃতি গুণাঙ্ক ও দৃঢ়তা গুণাঙ্কের তাই রাশিমালা। কিভাবে আমরা ইয়ং গুণাঙ্কের রাশিমালা পাবো, কিভাবে আমরা আয়তন বিকৃতি গুণাঙ্কের রাশিমালা পাবো, কিভাবে দৃঢ়তা গুণাঙ্কের রাশিমালা পাবো, তার টোটাল ক্যালকুলেশন এটা। এদের প্রত্যেকে একক বললাম যে ওয়াই, কে এবং ইটা। অনেক বইতে ইটা থাকে দৃঢ়তা গুণাঙ্ক, বা অনেক বইতে আমরা এন দিয়েও লিখি। এদের একক কি বললাম? এদের একক সম্পূর্ণ পীড়নের যে একক তার সঙ্গে সমান। তাহলে ওয়াই, কে ও এন এর একক হলো নিউটন পার মিটার স্কোয়ার। এটা সিজিএসে বললে আমরা বলবো কি ডাইন পার সেমি স্কোয়ার। আর এদের মাত্রা হলো এম এল মাইনাস 1 টি মাইনাস 2। এখন একটা কোশ্চেন আমরা দেখি। আমরা বললাম যে ওয়াই এর মান 9 ইন্টু 10⁻12, কোন একটা বস্তুর ক্ষেত্রে নিউটন পার মিটার স্কোয়ার বলতে কি বোঝো? ওয়াই এর মান 9 ইন্টু 10⁻12 নিউটন পার মিটার বলতে কি বোঝো? ওয়াই মানে কি? ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক মানে কি? অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। তো কি দেওয়া আছে? ওয়াই এর মান দেওয়া আছে
দেখো অনুদৈর্ঘ্য পীড়ন বাই, যদি বিকৃতিকে আমরা ওয়ান নিই, মানে কি ধরলাম, ধরি অনুদৈর্ঘ্য বিকৃতি এটা ওয়ান, তাহলে কি হবে 9 × 10⁻12 সমান কি অনুদৈর্ঘ্য পীড়ন বাই ওয়ান, অর্থাৎ অনুদৈর্ঘ্য পীড়ন ইজিক্যাল টু 9 × 10⁻12 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে কি বলবো, কোন একটা বস্তুর ইয়ং গুণাঙ্ক 9 × 10⁻12 নিউটন পার মিটার স্কোয়ার বলতে আমরা বুঝি যে ওই বস্তুতে এক মানে কি একক, ওই বস্তুতে একক অনুদৈর্ঘ্য বিকৃতি সৃষ্টির জন্য এটা ওয়ান, ওই বস্তুতে একক অনুদৈর্ঘ্য বিকৃতি উৎপন্নের জন্য বা সৃষ্টির জন্য ওই বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে 9 × 10⁻12 নিউটন বল প্রয়োগ করতে হয়। ওই বস্তুতে প্রতি একক ক্ষেত্রফলে 9 × 10⁻12 নিউটন বল প্রয়োগ করতে হয়। এটা যাক, আজকে আমাদের ভিডিও প্রথম পার্ট, স্থিতিস্থাপকতার প্রথম পার্ট, আজকে ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী পার্ট নিয়ে আলোচনা করব।